উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের সামরিক বাহিনীর একটি অন্যতম পজিশন যিনি হোল্ড করেছেন, ব্রিগেডিয়ার জেনারেল। বিশেষ করে উনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র যে প্রজেক্ট, সেই প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আখতারুজ্জামান। আমি আজকের এই প্যানেল ডিসকাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব দেওয়ান কানন, ডাইরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এসিবিএল ন্যাশনাল ডিস্ট্রিবিউটর অফ স্বামী, আপনাকে আপনার উপস্থাপনার জন্য মিস্টার দেওয়ান কানন। আসসালামু আলাইকুম। 20তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন এবং গ্রিন এক্সপো 2020 উপলক্ষে আজকের এই আয়োজনটি করার জন্য আমি ধন্যবাদ দিতে চাই গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ এনার্জিকে। তো আজকে আমি আমার কিছু ভিউ পয়েন্ট শেয়ার করব। আজকের যে টপিকটা, আজকের টপিক হচ্ছে আইসিটি ফর সাস্টেনেবল এনার্জি অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন। তো আমি প্রথমে স্টার্ট করতে চাই কিছু স্ট্যাটিস্টিক্স দিয়ে। So according to ITU, 96% of world population already covered under the basic cellular network. That's mean 96% পৃথিবীর মানুষ already ICT সাথে কানেক্টেড আমরা বলতে পারি। So which is a very good thing, কারণ আমরা যে কোনো ধরনের কোর অ্যাওয়ারনেস আমরা এই 96% ওয়ার্ল্ড পপুলেশনের কাছে রিচ করতে পারি। আমি এরপরে যাব হলো আপনার স্যাটেলাইট ফ্যাক্টর গুলাতে। আপনার গ্লোবাল অবজার্ভিং সিস্টেম, এখন আপনার টোটাল গ্লোবালি জিওসি যেটা আমরা বলি গ্লোবাল অবজার্ভিং সিস্টেম, এইটা থ্রুতে আপনার ধরেন প্রত্যেকটা ওয়েদার, অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্টের সব ধরনের ডাটা আমরা পেতে পারি এবং এইটার অনলি বিকজ অফ আইসিটি এটা পসিবল হয়েছে। সো এই কারণে এখন কি হচ্ছে, যে কোনো ন্যাচারাল ক্যালামিটিস হওয়ার আগে কিন্তু আপনি প্রি অ্যালার্ট পাচ্ছেন। আমি যদি রিসেন্ট একটা এক্সাম্পল দিই তাহলে আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে আমপানের যে আপনার একটা ইম্প্যাক্টটা, যে কোথায় সে আছে, কত গতিবেগ, কতক্ষণের ভিতরে আপনার আমাদের বাংলাদেশে কোন এরিয়াতে ইম্প্যাক্ট করতে পারে, সো এবং কতক্ষণে সে তার গতি আরো কমে যাবে, সবকিছুর ডাটা কিন্তু আমরা পাচ্ছি অনলি বিকজ অফ এই যে আপনার একটা সিস্টেম ক্রিয়েট করা আছে আইসিটির মাধ্যমে, সেটার কারণে আমরা পারতেছি। এবং এটার কারণে কি হচ্ছে, আমরা কোস্টাল বেল্টের বা যে এফেক্টেড এরিয়ার লোকজনকে সরাই নিয়ে যেতে পারতেছি, তাহলে ইম্প্যাক্ট গুলো কমে যাচ্ছে এবং অনেক মানুষের আমরা জীবন বাঁচাইতে পারতেছি। সো ওভারঅল ইম্প্যাক্ট গুলাকে কিন্তু আমরা একটা কন্ট্রোল মেকানিজমের ভিতরে নিয়ে আসতে পারতেছি এবং এনভায়রনমেন্টের কি কি চেঞ্জেস হচ্ছে সেটাকে আমরা ট্র্যাক করতে পারতেছি এবং সেই অনুযায়ী আমরা স্টেপ নিয়ে কিন্তু এই যে ক্লাইমেট চেঞ্জের যে আপনার নেগেটিভ ইম্প্যাক্ট গুলো আছে সেটাকে আপনার একটা জায়গায় মিনিমাইজ করার জন্য একটা চেষ্টা করতে পারি আমরা, এবং চেষ্টা করাও হচ্ছে অনেক কান্ট্রিতে আপনার এটা করা হচ্ছে। এবং এই গ্লোবাল অবজার্ভিং সিস্টেমের কারণে কিন্তু আপনি যদি দেখেন যে অনেক কান্ট্রিতে বা ইভেন আমরা বাংলাদেশের ঢাকাতেও আপনার এই যে বিভিন্ন আপনার স্ট্যাটিস্টিক্স যদি বলে যে আপনার 5 বছর, 10 বছর, 15 বছর পরে বড় ধরনের একটা আর্থকোয়াক হইতে পারে বা আপনার আমি একটা বড় ন্যাচারাল ডিজাস্টারের আপনার সম্মুখীন হইতে পারি, সেটা ডাটাগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই জিওসি আপনার গ্লোবাল অবজারভেটিং সিস্টেমের কারণে কিন্তু আমরা পাচ্ছি। সো এইভাবে অ্যাকচুয়ালি আইসিটির কল্যাণে আমরা যে আপনার ক্লাইমেট চেঞ্জের কিছু ফ্যাক্টর গুলোকে আমরা ম্যানেজ করতে পারতেছি, যেটা আমাদেরকে হেল্প করতেছে এটা ব্যালেন্স আউট করার জন্য। এরপরে যদি আমি যাই আপনার আমি যেতে চাই ডিফরেস্টেশনের, যেটা আপনার ক্লাইমেট চেঞ্জের একটা কোর একটা ইম্প্যাক্ট আসতেছে হচ্ছে ডিফরেস্টেশনের কারণে। কারণ এখানে প্রচুর পরিমাণ কার্বন ইমিশন হচ্ছে আপনার ডিফরেস্টেশনের কারণে। প্রায় গ্রিন হাউস গ্যাসের যে ইমিশনটা হয় তার প্রায় 20% আপনার কার্বন ইমিশনটা হয় হচ্ছে অনলি বিকজ অফ আপনার ডিফরেস্টেশনের কারণে। সো আলটিমেটলি আমরা যদি ডিফরেস্টেশনের এটাকে কমাইতে পারি, একটা স্ট্যাটিস্টিক্স এইভাবে একটা স্ট্র্যাটেজি আসছে যে আমরা যদি 50% ডিফরেস্টেশন কমাইতে পারি, তাহলে আমরা ইন দ্য নেক্সট বাই নেক্সট সেঞ্চুরি আমরা 500 বিলিয়ন টনস আপনার কার্বন ইমিশনকে আপনার যে অ্যাটমসফিয়ারে যেতে আপনার থামাইতে পারবো। এবং এটার থ্রুতে আপনার চিন্তা করতে পারেন যে আমাদের যে আইপিসিসি যে আপনার একটা ইন্টার গভর্নমেন্টাল আপনার যে ক্লাইমেট চেঞ্জের যে একটা ফ্যাক্টর একটা অর্গানাইজেশন আছে, তারা যে ডিটারমাইন করছে যে এটাকে আপনার কিভাবে কমায় নিয়ে আসা যায়
বা কতটুকু আপনারই করবে সেটার একটা কোর অ্যাচিভমেন্ট গোল কিন্তু এটার থ্রুতে করা সম্ভব। এবং আমি কেন আপনার এই জিনিসটা বলতেছি এবং এটা আইসিটির সাথে কিভাবে রিলেটেড, ডেফিনেটলি রিলেটেড আমরা করতে পারি এবং এটার একটা ভালো সুফল আমরা নিয়ে আসতে পারি। আমরা এই যে স্যাটেলাইট ম্যাপিং অথবা যে ড্রোন সিস্টেমিং এর থ্রুতে আমরা কিন্তু আপনার এই ডিফরেস্টেশনটাকে আপনার মনিটর করতে পারি এবং করে কোথায় কোথায় ডিফরেস্টেশন হচ্ছে এবং কি কি স্টেপ গুলো নেওয়া উচিত, কি পরিমাণ হয়েছে। তো এইগুলো টোটালটা কিন্তু যখন আমরা ডাটাগুলো পেয়ে যাবো তখনই কিন্তু আমি কন্ট্রোল মেকানিজমটা করতে পারবো এবং বেটার ভাবে ম্যানেজ করতে পারবো। তো আইসিটি থ্রুতে কিন্তু আমরা যদি এটা করতে পারি তাহলে কিন্তু আমরা একটা হিউজ পরিমাণ যে ক্লাইমেট চেঞ্জের যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট গুলো হচ্ছে সেটা থেকে কিন্তু আমরা অনেকটা অংশ হইলেও আপনার পসিবল টু ব্যালেন্স ইট আউট। এরপরে আমি আপনার একটা কোশ্চেনে ই করতে চাই, সেটা হলো যে আপনার রিনিউয়েবল এনার্জি। যেটা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যদি আমি বলি যে সোলার হচ্ছে সবচেয়ে কোর আপনার কন্ট্রিবিউশনটা রাখে রিনিউয়েবল এনার্জিতে। সো সোলারের ক্ষেত্রে কিন্তু কিছু ফ্যাক্টর আছে যেটা আপনার ধরেন হচ্ছে একটা সোলার সিস্টেম বা আপনার যেটাই আপনি করতে চান সোলারের ইনস্টলেশনের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর গুলোর ভিতরে আপনার আছে হচ্ছে যে আপনি যে সূর্যের আলোর ফ্লাক্সটা প্রপারলি আপনি পাচ্ছেন কিনা, কোন ডিরেকশনে থাকা উচিত। তো এই ডাটাগুলা কিন্তু সবকিছু আপনি আইসিটির ধরুন এই যে আমি গ্লোবাল অবজারভেশন সিস্টেম বললাম বা ডিফারেন্ট আপনার আইসিটি ইকুইপমেন্টস দিয়ে কিন্তু আপনাকে ডিটারমাইন করতে পারেন। এবং এটা ডিটারমাইন করলে কি হচ্ছে আপনি যে সিস্টেম আপনার যে ইউজ করেন এটা আপনার ধরেন হচ্ছে সোলার পাওয়ার আছে, এরপরে যদি আমি উইন্ড পাওয়ার আছে, এই কোথায় আপনার দেখা গেছে কিছু জায়গায় মেবি সোলার ফিজিবল না, কিছু জায়গায় মেবি আপনার উইন্ড পাওয়ার ফিজিবল, যেখানে বাতাসের গতিবেগটা বেটার, সূর্যের আলো ওইভাবে নাই, সেখানে কিন্তু আমরা ওইভাবে ডিসিশন নিয়ে কিন্তু আপনার সোলারের বদলে উইন্ড পাওয়ারে যেতে পারি। আবার কিছু জায়গায় দেখা গেছে যে মাউন্টেনের আপনার স্লপস গুলোতে আপনার এখন হাইড্রো পাওয়ার আপনার ইউজ নরমালি গেলে এটা আপনার পসিবল ছিল না, কিন্তু আইসি পসিবল। ভেরি গ্রেট কোড ডাটা যেই এটাকে একদম ম্যাক্সিমাইজ করতে পারবো এবং এইটার ম্যাক্সিমাইজ করাতে হোয়াট বেনিফিট অ্যাকচুয়ালি উই উইল গেট ইন টার্মস অফ আপনার এনার্জি সেক্টরে, যে আমি যে আমার ট্রেডিশনাল যে পাওয়ার গ্রিডের যে ইলেকট্রিসিটি হচ্ছে সেটার কিন্তু আপনার একটা ডিপেন্ডেন্সি বা যে লোডটা, এই লোডটা কিছু অংশ হলেও আপনার কমানো সম্ভব। আপনি যদি একটা বাসার কথাই চিন্তা করেন যে বাসার আপনার ধরেন হচ্ছে 40% যদি পাওয়ার আপনার সোলারের থ্রুতে আপনি ম্যানেজ করতে পারেন আর 60% যদি পাওয়ার গ্রিড থেকে নেন, অ্যাটলিস্ট 40% কিন্তু আপনি লোড কমাইলেন পাওয়ার গ্রিড থেকে, যেটার আপনার কোর উৎপাদনটাই হচ্ছে দেখা গেছে যে আপনার এই কোল, ফুয়েল এন্ড আদার থিংস বার্নিং এর মাধ্যমে, যেটা আপনার কার্বন ইমিশন করতেছে, ক্লাইমেটকে আপনার ইম্প্যাক্ট করতেছে। সো এইভাবে দেখা গেছে যে সাস্টেনেবল এনার্জিকে আমরা যদি আইসিটি থ্রুতে ডাটাগুলো নিয়ে প্রপারলি বিল্ড করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে এই যেটা যদি আমরা ম্যাক্সিমাইজ করি তাহলে সেই ক্ষেত্রে আমার গ্রিড পাওয়ারই হচ্ছে এটা আলটিমেটলি আমার ক্লাইমেটকে হেল্প করতেছে। সো দিস ইজ এ ভেরি গ্রেট ইকোসিস্টেম, যেটাকে যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে একটা হিউজ ইম্প্যাক্ট আমরা কমায় নিয়ে আসতে পারবো। এবং এরপর আপনার এই প্যান্ডামিকের টাইমে যদি আমি বলতে চাই যে প্যান্ডামিকের টাইমে কিন্তু আপনার হচ্ছে একটা এখানেও আপনার একটা ইকোসিস্টেমের মতো একটা কাজ করছে এবং যেটা আপনার বোথ আপনার ক্লাইমেট এবং আপনার হচ্ছে সাস্টেনেবল এনার্জি বা এনার্জির ক্ষেত্রে আপনার একটা লোড কমছে। কিভাবে আমরা এখন মেজরিটি আপনার ধরেন হচ্ছে ভার্চুয়াল মিটিং করতেছে, এখন ওয়ার্ক ফ্রম হোম করা হচ্ছে এই কোভিড সিচুয়েশনে। এখন কিন্তু আপনার দেখা গেছে যে ইউ ডোন্ট নিড টু বি অ্যাট ইউর অফিস টু কন্ডাক্ট দ্য ডেইলি অপারেশন বা আপনার কন্ডাক্ট এ মিটিং। সো আলটিমেটলি কি হচ্ছে আপনার অফিসে যে একটা হিউজ পাওয়ার কনজাম্পশন করতো এটা কিন্তু এখন আর লাগতেছে না। আপনার আপনার অনেক ম্যাক্সিমাম অফিসে দেখা গেছে যে ফুললি আপনার সেন্ট্রাল এসি বা এই যে হিউজ কনজাম্পশন, এই কনজাম্পশনটা কিন্তু এখন কোভিড টাইমে লাগতেছে না। এবং প্লাস মুভমেন্টও কমে গেছে আপনার। সো মুভমেন্ট কমাতে কি হয়েছে, আমার যে আপনার ভেহিকেলের যে আপনার হচ্ছে একটা ফুয়েল যেত যেটা আপনার হচ্ছে হলো বার্ন করলে আমার ক্লাইমেটকে আপনার ইম্প্যাক্টেড করতো, সেটা কিন্তু আপনার হচ্ছে না। সো আলটিমেটলি সব দিক দিয়ে এই যে আইসিটির কল্যাণে আমরা রিমোটলি সবার সাথে কমিউনিকেট করতে পারতেছি, এটা আপনার অ্যাকচুয়ালি দুই দিক দিয়েই পাওয়ারকেও আপনার হেল্প করতেছে, আবার ক্লাইমেটের ইম্প্যাক্টও আপনার পজিটিভ ভাবে এটাকে হেল্প করতেছে। প্লাস হচ্ছে হলো যে এই আইসিটির কল্যাণে কিন্তু আপনার এখন ধরেন ই পেপার, ই টিকেটিং এবং আপনার ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলেন, সবকিছু কিন্তু হচ্ছে যেটা কিন্তু আলটিমেটলি আপনার পেপার ওয়েতে যেতে হচ্ছে না, যে কারণে আপনার কার্বন ইমিশন হচ্ছে না, যেটা আলটিমেটলি আমাদের এই যে ক্লাইমেটটাকে একটা বেটার ভাবে রাখার জন্য হেল্প করতেছে। প্লাস হচ্ছে
আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো যে জিএসআই এর যে আপনার 230, এটা আপনার স্মার্ট ভিশন, সেখানে তারা বলছে যে স্মার্ট মোটর সিস্টেম, স্মার্ট সিস্টেম গুলাতে, প্লাস যে তারা বলছে যে আপনার স্মার্ট ফ্যাক্টরিসে যাওয়া উচিত, যে যেখানে ট্রেডিশনাল মোটর গুলো আপনার হিউজ পরিমাণ পাওয়ার কনজাম্পশন করতো, এখন আমরা যদি এখানে স্মার্ট মোটরিং সিস্টেমে যাই বা আপনার স্মার্ট ইকুইপমেন্টস গুলো ইউজ করি, মেবি এখানে প্রায় 75% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি কমানো সম্ভব। প্লাস যে আমরা স্মার্ট গ্রিড সিস্টেম, যেখানে ধরেন যে আপনার এই যে রিনিউয়েবল এনার্জি যেটা বললাম, প্লাস পাওয়ার গ্রিডের ভিতরে একটা কম্বিনেশন হয়ে এখানে যে পরিমাণ আপনার একটা মিসইউজ হয় পাওয়ারের, সেটাকে আপনার এখন ম্যানেজ করা পসিবল। এবং ফাইনালি আমি আমার আজকের আলোচনার একটা কোড জায়গাতে শেষ করতে চাই কিছু স্মার্ট ডিভাইসের কথা বলে। এখন আপনারা জানেন যে অনেক সেন্সিং আপনার স্মার্ট হোম, ইভেন আমাদের শাওমিরও আপনার স্মার্ট হোম সিস্টেম গুলো আছে, এবং বিভিন্ন কোম্পানি আপনার এখন আইওটি ডিভাইসের উপর কাজ করতেছে, যেটা আপনার আলটিমেটলি আমাদের হিউজ পরিমাণ ইফিসিয়েন্সি ডেভেলপ করতেছে, কস্ট কমাচ্ছে, এবং নতুন নতুন বিজনেসের আপনার করার জন্য হেল্প করতেছে। তো আলটিমেটলি আই থিঙ্ক ইন কামিং ডেজ এই যে আইওটি ডিভাইসেস বা আইসিটির যেটা আপনার যে ডিভাইসেস গুলা, যেমন সেন্সিং লাইট বলেন, আপনার একটা রুমে ঢুকলেন, লাইট জ্বললো, বেরোয় গেলেন, লাইট বন্ধ হয়ে গেল, এবং আপনার ধরেন মোবাইলের অ্যাপের থ্রুতে আপনি আপনার বাসার ম্যাক্সিমাম ইলেকট্রনিক ইকুইপমেন্টস গুলাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। এগুলো সবকিছু কিন্তু আইসিটির কারণে হয়েছে, এবং যেটা আলটিমেটলি আমার পাওয়ারের উপরে লোড কমাচ্ছে, প্লাস যে আমার ক্লাইমেট চেঞ্জকে পজিটিভ ইম্প্যাক্ট ভাবে নিচ্ছে ব্যালেন্স করার জন্য। তো আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই আবারও ধন্যবাদ দিয়ে এই সেশনের আপনার অর্গানাইজার ইনস্টিটিউট অফ এনার্জি এবং আপনার গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশকে। Thank you so much. I wish a grand success of this 20th National Renewable Energy Conference and Green Expo 2020. Thank you so much. ধন্যবাদ জনাব দেওয়ান কানন, আপনাকে আপনার সুন্দর চমৎকার উপস্থাপনার জন্য। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি ব্যবস্থাপনা পরিচালক আই মাইন্ড লিমিটেড জনাব ইঞ্জিনিয়ার মামুনুর রহমান, আপনাকে আপনার উপস্থাপনা করবেন। জনাব ইঞ্জিনিয়ার মামুনুর রহমান। Honorable guests, ladies and gentlemen, it is my pleasure joining you in this highly important task of devising action plans to tackle the climate change. আমি মামুনুর রহমান, ইনোভেটিভ মাইন্ডস কনসাল্টিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। আমি একই সাথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আইসিটি সেক্টরে কাজ করি। আমরা যে চারদিকে দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জের যে ইভেন্টগুলি, অ্যাবড্রাপ্ট ইভেন্টগুলি, এগুলি কজ করছে, এগুলিকে ট্রিগার করছে গ্লোবাল ওয়ার্মিং। আবার গ্লোবাল ওয়ার্মিংকে আসলে কজ করছে কারা? পার্টিকুলারলি চারটা গ্যাস বলা যায়, যদি আমরা ক্লাসিফাই করি, কল্ড গ্রিন হাউস গ্যাসেস। এই গ্যাসগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইপি এর ওয়েবসাইট অনুযায়ী 81% হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডই প্রাইমারি কজ, এটাকে যদি আমরা হ্যান্ডেল করতে পারি, ম্যাক্সিমাম কেস আমাদের হ্যান্ডেল হয়ে যাবে। এখন ইপি এর ওয়েবসাইটে এটাও বলা আছে যে গ্রিন হাউস গ্যাসের যে টোটাল ইমিশন তার 60%ই আসে ফসিল ফুয়েলকে বার্নিং করে। এখন ওদের ওয়েবসাইটে যে একটা ব্রেকডাউন দেওয়া আছে, সেখান থেকে আমরা জানতে পারি ইলেকট্রিসিটি জেনারেশন এবং হিট জেনারেশন এখান থেকে আসে 25%, ইন্ডাস্ট্রি থেকে আসে 21%, ট্রান্সপোর্ট থেকে আসে 14%। তাহলে এই তিনটা সেক্টরকে যদি অ্যাড্রেস করা যায়, আমরা 60%কে অর্থাৎ মেজরিটিকে কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারবো। আর বাংলাদেশে আমরা রেকর্ড দেখতে পাচ্ছি, শ্রেডার পাবলিশ করা একটি ডকুমেন্ট, এটার নাম হলো ইইসি মাস্টার প্ল্যান 2030। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেটা দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইমারি এনার্জি সোর্স আছে, প্রাইমারি এনার্জি সোর্স সাইডে প্রাইমারি এনার্জির 73%ই আমরা পাচ্ছি ফসিল ফুয়েল থেকে। আর এই ফসিল ফুয়েলের 48%, অলমোস্ট হাফ অফ ইট, এটা ইউজ করা হয় ইলেকট্রিসিটি জেনারেশনে। তাহলে আমরা এখানে ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা ইলেকট্রিসিটি ছাড়া চলতে পারি না। আইসিটি সেক্টর ইটসেলফ নিডস ইলেকট্রিসিটি, আর ইলেকট্রিসিটি ছাড়া এই সভ্যতা চিন্তাই করা যায় না। তো এখন যদিও কিছু কাজ শুরু হয়ে গেছে, আমি মনে করি যে যদি টেলিকম অর্গানাইজেশনগুলি এই জিনিসটাকে খেয়াল রাখে, যে আমরা যে সাইটগুলি বানাবো সেখানে ডিসি পাওয়ার লেভেল থেকে শেয়ারিং শুরু করবো, অর্থাৎ এভরিথিং শুড বি শেয়ার্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এরকম ভাবে যদি আগানো হয়, এখানে অনেক এনার্জি সেভিং করা সম্ভব হবে। শুধু এনার্জি সেভিং না, এটা আমাদের ফরেক্সের উপরেও
প্রেশার কমাবে, কারণ ইম্পোর্ট করতে হয় আমাদের এই ম্যাটেরিয়ালগুলিকে ম্যাক্সিমাম। থার্ড আইটেম হলো ন্যাশনাল রুমিং চালু করা যেতে পারে। একটা দেশে যেন আমরা ইন্টারন্যাশনাল রুমিং ইউজ করি, সেও কোনো দেশে ন্যাশনাল রুমিংও হয়, দেশ যদি বড় হয় খরচ কমানোর জন্য এটা করা হয়। ইন্ডিয়াতেও প্র্যাকটিস আছে আমার জানা মতে, আগে থেকে ছিল, আমি টেলিকম সেক্টরে কাজ করেছি তখন দেখেছিলাম। তো এমন এটা করলে যেটা হবে অ্যাক্টিভ শেয়ারিং হবে। এই ক্ষেত্রে বিটিআরসি গাইডলাইন প্রয়োজন, যে একটা ফিজিক্যাল জায়গায় যদি একটা মোবাইল কোম্পানি একটা টাওয়ার সেট আপ করে, তার বিটিএস অন্যরাও ব্যবহার করতে পারে, সেটা ইলেকট্রনিক্যালি, ইন্টারনালি, ফিজিক্যালি হয়তো একটাই সাইট, ভিতরে শেয়ারিং হবে। এগুলির ওয়েল ডিফাইন্ড কনসেপ্টই আছে, আমি ওই ডিটেলে যেতে চাচ্ছি না। কাজ করার সময় যারা করবে তারা এটা জানে কি করতে হবে, কিন্তু এটা যদি করা হয় তাহলে কিন্তু আমার এগেইন এনার্জি কস্ট এখানে কমে যাবে। এনার্জি এক্সপেন্স যদি আমি কমাতে পারি তাহলে আমার কার্বন ইমিশন কমবে। আর ফাইবার অপটিক কেবল আমরা যত পারি যদি মাইক্রোওয়েভ এবং কপার কেবলকে আস্তে আস্তে রিপ্লেস করে আমরা যদি পুরোটাকে ফাইবারে নিয়ে আসতে পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তাহলে এখানে একটা বড় সেভিং হবে পাওয়ার। কারণ আমরা যদি ফাইবার অপটিক নেটওয়ার্কে দেখি তার ইফিসিয়েন্সি অনেক ভালো, অনেক ভালো। অনেক জায়গায় ডকুমেন্টেশন দিচ্ছি যে এটা আসলে 1/5 করে ফেলা সম্ভব, বা তার চেয়েও নিচে হয়তো নেওয়া সম্ভব হবে ডিজাইন যদি সেভাবে করা যায়। আচ্ছা, এটা গেল আইসিটি ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। এখন আমরা যেভাবে কাজ করি সেখানে কয়েকটা আইটেম আমি মনে করি যে এটা চিন্তা করলে সবারই অনেক উপকার হবে। এক নম্বর আইটেম হলো, আমরা বিজনেস করি বা আমরা পড়াশোনা করি বা আমরা যেটাই করি না কেন, আমরা প্রচুর পরিমাণ ডকুমেন্টেশন মেনটেন করি। চিঠি লিখতে হয়, বিল লিখতে হয়, প্রপোজাল পাঠাতে হয়, এরকম বহু জিনিস করতে হয়। এক অফিস আর এক অফিসে পাঠায়, নিজের অফিসে ডকুমেন্ট করতে হয়। এগুলিকে যদি এমন করা যায় যে সমস্ত জায়গায়, সরকারি, বেসরকারি, আধা সরকারি, যত টাইপের অর্গানাইজেশন আছে, এই জায়গাগুলিতে এই ডকুমেন্টগুলিকে যদি সফট কপি হিসাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি উইথ ডিজিটাল সিগনেচার, তাহলে এখানে বড় একটা এক্সপেন্স কমে যাবে। প্লাস আমার এই ফসিল বেসড আইটেমগুলির উপর আমার ডিপেন্ডেন্সি কমে যাবে, কারণ এগুলি প্রডিউস করতে কিন্তু অনেক ফুয়েল আমাদের স্পেন্ড করতে হয়, অনেক কনজিউম করতে হয়। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ হবে। এটার জন্য যে লিগাল ইনফ্রাস্ট্রাকচার দরকার বা লিগাল সাপোর্টিং দরকার, সেই প্ল্যাটফর্ম কিন্তু আছে অলরেডি, এবং সিসিএর আন্ডারে অনেকগুলি ডিজিটাল সিগনেচার কোম্পানি আছে, তারা কিন্তু অলরেডি সিগনেচারগুলি ইস্যু করে। আমরা যদি সেটাকে ইউজ করতে পারি এবং সবগুলি অর্গানাইজেশন যদি ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করে, তাহলে এই চেঞ্জটা হয়ে যাবে, একটা বড় চেঞ্জ হবে। এরপর আমরা দেখছি কোভিড-19 কারণে একটা বড় চেঞ্জ অলরেডি আমরা দেখতে পাচ্ছি। যত মিটিং কনফারেন্স আছে এগুলো অলরেডি অনলাইনে চলে এসেছে। এটা খুব দারুণ একটা জিনিস হয়েছে। এবং স্কুল কলেজে আমরা দেখতে পাচ্ছি অনলাইন এডুকেশন বিভিন্ন স্টাইলে স্টার্ট হয়েছে। অনেককে আমরা দেখতে পাচ্ছি যেমন গুগল ক্লাসরুম ইউজ করে, কেউ আবার সিম্পলি ব্রডকাস্টিং ইউজ করে, জুম ইউজ করে, যেটাই করুক না কেন এটার একটা বড় জিনিস হবে। এই দুইটাকে যদি কম্বাইন করা যায়, অফিস এবং এডুকেশন সিস্টেম এগুলো যদি অনলাইনে নিয়ে আসা যায়, এখানে একটা বড় প্রেশার কমে যাবে আমাদের ইলেকট্রিসিটির উপরে। কমপ্লিটলি যাবে না, কারণ এগুলি নিজের ইলেকট্রিসিটি কনজিউম করবে, বাট করলেও আমার ওভারঅলটা অনেকটা রিডিউসড হবে, আর এটা আমার কার্বন ইমিশনকে হেল্প করবে টু ব্রিং ইট ডাউন। এরপরে আসি যে অন্য বিভিন্ন টাইপের ক্লাইমেট অ্যাকশন হতে পারে, এটা আমরা বিভিন্ন এক্সপার্টদের কাছে শুনে থাকি। আমার মনে হচ্ছে যে আমরা এখানে কিছু জিনিস তাদেরকে হেল্প করতে পারি আইসিটির মাধ্যমে। সেটা হলো যে স্মার্ট মিটারিং অ্যান্ড স্মার্ট গ্রিড সিস্টেম, এগুলি হচ্ছে অনলাইন সিস্টেম, স্কাডা বেস সিস্টেম। এইগুলিকে যদি আমরা ইন্ট্রোডিউস করি, তাহলে পাওয়ার নেটওয়ার্ক যে নিজেই তার যত জায়গায় ইফিসিয়েন্সি লস হয় আমরা খুব সহজে মনিটরিং করতে পারবো। সেখানে যদি ইফিসিয়েন্সি আনতে পারি, তাহলে সেখানে করসপন্ডিং আমার যে কার্বন ইমিশন সেটা কমে যাবে। আইওটি বেসড ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল পাওয়ার কনজাম্পশন মনিটরিং সিস্টেম আমরা একটা বানাতে পারি। ইট ইজ পসিবল। এখন এই জিনিসগুলো হচ্ছে অ্যাম্বিশাস ডেফিনেটলি, বাট কোথাও না কোথাও শুরু করলে একটা প্রোগ্রেস তো পাওয়া যাবেই। সিটি কার্বন ইমিশন এবং অ্যাটমসফেরিক প্রোফাইলিং সিস্টেম আর একটা চমৎকার আইডিয়া হতে পারে। সেটা হচ্ছে যে আমরা সিলেক্টেড কতগুলি রিজিয়নের জিওগ্রাফিতে যদি আমরা আইওটি বেসড আমরা যদি তার অ্যাটমসফিয়ারকে স্টাডি, অটোমেটেড স্টাডির একটা কনসেপ্ট দাঁড় করাই, এটা করা সম্ভব। আমরা এয়ারের কোয়ালিটিটাকে মনিটরিং করতে পারবো, এখানে কি পরিমাণ ইমিশন হচ্ছে, তার অবস্থা কি, এবং ওভার দ্য টাইম চেঞ্জটা কিভাবে হচ্ছে। এইটা যদি আমরা অটোমেটেড সিস্টেমে নিয়ে আসতে পারি, তাহলে একটা কাজ করা যাবে ইন্টারেস্টিং। সেটা হলো এরিয়া ওয়াইজ বা রিজিয়ন ওয়াইজ আমরা পলিসি ডিফাইন করতে পারবো। এটা খুব কাজের কাজ একটা হতে পারে।
কারণ একই পলিসি সব জায়গায় হয়তো কাজ বেস্ট আউটপুট হয়তো দিবে না, সেক্ষেত্রে এটা জিনিস চমৎকার জিনিস হবে। প্লাস আমরাও বুঝতে পারবো যে আসলে আমরা এয়ারের উপর কিরকম প্রেশার ক্রিয়েট করছি, যেটা আমাদের জন্যই ভালো না। আরেকটা জিনিস যেটা অলরেডি গ্লোবালি খুবই পপুলার অথবা বলতে পারেন যেটা প্রচলিত, আমাদের এখানে নেই, আমরা এটা শুরু করতে পারি আমাদের নিজেদের বেনিফিটে, সেটা হলো কার্বন ট্যাক্স ইম্পোজ করা অর্গানাইজেশনগুলোর উপরে, এবং সেখানে কার্বন ক্রেডিট নেওয়া যাবে শুধুমাত্র লোকালি, অর্থাৎ লোকালি যদি আমরা কোথাও কার্বন ইমিশনকে হেল্প করতে পারি, রিডিউস করতে পারি, বা রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করতে পারি, সেটার করসপন্ডিং ক্রেডিট নেওয়া যাবে শুধু লোকাল ল্যান্ড থেকে। তাহলে কি হবে, সিস্টেমেটিক্যালি আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন টাইপের ট্যাক্স যেমন গভর্নমেন্ট টাইম টু টাইম ইম্পোজ করে, সেরকম এটা একটা হতে পারে যেটা সবার কাছে আমার ধারণা পজিটিভই হবে, এই কারণে যে এটার মেইন অবজেক্টিভ হলো আসলে কার্বন ইমিশনকে ব্রিং ডাউন করা, গ্লোবাল ওয়ার্মিংকে আসলে রিডিউস করা। আর যেহেতু কার্বন ক্রেডিট নেওয়ার ব্যবস্থা থাকবে, তার মানে যারা যারা এটাকে হেল্প করবে, বেনিফিট দিবে, তাদের জন্য আসলে কোনো ট্যাক্স আসবে না, করসপন্ডিং ট্যাক্সটা চলে যাবে। আর এখানে আইসিটির বড় রোল যেটা হবে সেটা হলো যে এই কার্বন ট্রেডের যে মার্কেট প্লেসটা, এটা ডেফিনেটলি আইসিটি প্রোডাক্ট, এটা খুব সুন্দরভাবে আমরা করতে পারি। এগুলি করার জন্য বাংলাদেশে যথেষ্ট পরিমাণ এক্সপার্টিজ আছে। আর যেহেতু গ্লোবালি চলছে, এটা খুব দ্রুত শিখা, দ্রুত এটাকে প্র্যাকটিসে আনা সম্ভব। আর বাংলাদেশে আমার জানা মতে কিছু লোকজন আছে যারা এগুলি ভালো পারে এবং বুঝে। এনফোর্সিং এনার্জি এফিসিয়েন্সি রেটিং ইন অল কনজিউমার সেন্ট ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, এটা শ্রেডার একটা অলরেডি একটা পলিসি আমি দেখেছি। এটা এনফোর্স যত দ্রুত করা যায়, যে কনজিউমার গুডস যতগুলি আছে এগুলির প্রত্যেকটার পাশ দিয়ে, ইলেকট্রনিক যেগুলি, সেগুলি পাশ দিয়ে লেখা থাকে যেটা কত স্টার, মানে তার রেটিংটা কি। রেটিং এর উপর বেস করে একটা মানুষ ক্যালকুলেট করতে পারবে, বুঝতে পারবে যে তার এনার্জি এফিসিয়েন্সি কিরকম। এটা একটা ইনফর্ম ডিসিশন মেকিং কাজে লাগবে। এটাও নতুন জিনিস না, কিন্তু বাংলাদেশে এটা স্টার্ট করা দরকার যত দ্রুত পারা যায়। এরপরে ইন্ডাস্ট্রির আরেকটা জিনিস যেটা একটু ডেফিনেটলি এগুলি আইডিয়া, আমি মনে করি এটা করা সম্ভব, বাকিটা ছেড়ে দিলাম যারা ডিটেইল লেভেলে আলোচনা করতে চায় তাদের জন্য। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে বয়লার এবং ফার্নেস, এই দুইটা আইটেম অনেক বেশি এনার্জি খায়। আমরা জানি যে প্রাইমারিলি এই দুইটা পয়েন্টের আইটেমই দায়ী। তো এখানে বয়লারকে যদি শেয়ার করা সম্ভব হয় অ্যাজ এ সোর্স হিসেবে শেয়ার, কিন্তু তার যে সাপ্লাই লাইন্স, ডাক্টস, এগুলিকে যার যেমন প্রয়োজন সেভাবে করে নিতে পারে। যদি শেয়ারিং করা যায় তাহলে এখানে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। আর সেটাকে আইসিটির যে ব্যবহারটা, সেটা হলো এটা টোটাল মিটারিং অ্যান্ড মনিটরিং সিস্টেম, ইভেন দরকার হলে এটা বিলিং সিস্টেম, এই জিনিসগুলি অনলাইনে আমরা করতে পারি, আইওটি বেসড। এটা আইসিটির মাধ্যমে জিনিসটা ইন্টারেস্টিং করা যেতে পারে, ইজি করা যেতে পারে। এখন কেউ করছে না, সে অবস্থায় এই না যে এটা করা যাবে না, অবশ্যই করা যাবে। আমি পার্সোনালি মনে করি এটা করার জন্য বাংলাদেশেই এক্সপার্টিস আছে, সব এখানেই আছে। দরকার হলো কাজে নামলে হবেই, না হওয়ার কোনো কারণ নেই। রিনিউয়েবল এনার্জি ইউটিলিটি মনিটরিং সিস্টেম আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা সফট গ্রিড, অর্থাৎ সফটওয়্যার বেসড প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে বাংলাদেশে যত রকম রিনিউয়েবল এনার্জি ইউটিলিটি তৈরি করা হবে, প্রত্যেকটা ইউটিলিটিকে আমরা আইওটির মাধ্যমে কানেক্ট করে একটা ন্যাশনাল গ্রিডের মতো বানাতে পারি, যেখানে আমি বুঝতে পারবো কোন জায়গা থেকে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কোন জায়গা থেকে আমি কতটুকু এনার্জি সেভ করছি, অথবা এখান থেকে এনার্জি আমি প্রডিউস করছি। এই পুরো জিনিসটার একটা মনিটরিং সিস্টেম এবং রিপোর্টিং সিস্টেম, রেকর্ডিং সিস্টেম। সো এগুলি মানে ডিফারেন্ট টাইপের প্রজেক্ট আরো হতে পারে যেখানে আইসিটি কে ব্যবহার করা যেতে পারে। এটা চিন্তা করে হয়তো আরো বের করা সম্ভব। এগুলি আমার মাথায় যেগুলি এসেছিল। আর লাস্ট আইটেম, যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এই যে আইটেমগুলি বললাম, এগুলি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ডেটা এরা প্রডিউস করবে। এই ডেটাগুলির সাইজ অনেক হবে। এখন যেহেতু অনেক বড় সাইজের ডেটা হবে ওভার দ্য টাইম, আইসিটির কাছে সেই টুলসও আছে, এটাকে বলি আমরা বিগ ডেটা প্ল্যাটফর্ম। সো বিগ ডেটা সলিউশনগুলিকে ইউজ করে এই ডেটাগুলিকে ভেরি ওয়েল অর্গানাইজ করা সম্ভব, যে ওয়েল অর্গানাইজেশনের মাধ্যমে এটা রিপোর্টিং, অ্যানালাইসিস করাটা ইজি হবে। সো আমরা যদি বিগ ডেটা সলিউশনকে এখানে ব্যবহার করি তাহলে একটা বড় অ্যাডভান্টেজ হবে নেক্সট স্টেপে যাওয়া। নেক্সট স্টেপটা কি, আমরা মডার্ন এআই বেসড টেকনোলজি, যেহেতু এআই টেকনোলজিস এখন অনেক আগের তুলনায় অনেক ইজি টু ইমপ্লিমেন্ট, আমরা এখন এটা করতে পারি। বাংলাদেশে এটারও অনেক রিসোর্স তৈরি হয়ে গেছে। সেটা হলো
আমরা যে ডেটা পেলাম এই ডেটাগুলিকে সবগুলিকে যদি একসাথে করি এটার মিনিংটা কি, হোয়াট আর দ্য পসিবল মিনিংস এন্ড ইন্টারপ্রিটেশনস, এই টেকনোলজি আমাদেরকে হেল্প করতে পারে। বেস লাইনটা সে করে দিল, বাকিটা আমরা হিউম্যান টাস্ক করতে পারি। তো এইগুলি আমার মাথায় যেগুলি এসেছিল যে আইসিটি কে আমরা কিভাবে ইউজ করতে পারি ফর হেল্পিং সাস্টেনেবল এনার্জি প্লাস ক্লাইমেট অ্যাকশনস। আরো চিন্তা করলে হয়তো আরো আসবে, এগুলি আসলে অনেক স্টাডির ব্যাপার, রিসার্চের ব্যাপার। এগুলি আমার কাছে মনে হয়েছে যে এগুলি অ্যাটলিস্ট আমরা শুরু করতে পারি আলোচনাটা। আর আমার নিজের জন্য আমি বলবো যে আমি নিজে এটা আসলে খুব ইন্টারেস্টেড জিনিসগুলি করার জন্য, কারণ এটা একটা চমৎকার কাজ, এটা ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল কন্ট্রিবিউশন হবে, এগুলিতে কাজ করতে ভালো লাগবে। ফাইনালি আমি বলবো যে যারা এটা অর্গানাইজ করেছেন, যেমন ঢাকা ইউনিভার্সিটির এনার্জি ইনস্টিটিউট, তারপর গ্রিন টেক ফাউন্ডেশন এবং আরো যারা ইনভলভড আছেন, তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এটা একটা চমৎকার কাজ, আপনারা প্লিজ কন্টিনিউ করেন। আপনাদের একটা গ্র্যান্ড সাকসেস আমি সবসময় উইশ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার মামুনুর রহমান আপনার চমৎকার আলোচনার জন্য। আমি এই পর্যায়ে আহ্বান জানাবো ডক্টর সেবাস্টিয়ান গ্রো, ম্যানেজিং ডিরেক্টর সোলশেয়ার লিমিটেড, তাকে তার উপস্থাপনার জন্য। Excellencies, distinguished guests, ladies and gentlemen, I'm really happy to be able to speak to you here, and I would like to thank the Energy Institute of Dhaka University as well as Green Tech Foundation for allowing me to speak here, but most importantly for organizing this 20th National Renewable Energy Convention and Green Expo. Also thanking Sredar, ITCOL, EPRC and Practical Action for their valuable contributions. I'm happy to join this as a guest speaker, as well as I would like to thank our chair, the Honorable State Minister for ICT, Mr. Pollock, as well as the other distinguished co-panelists in this session on the role of ICT for sustainable energy and climate action. My name is Sebastian Groh. I'm the CEO of a local energy startup called Soulshare, as well as the associate professor at Brack University. Having observed all the protocols, I think we can right away dive into it. And I hope at least that everybody knows that Bangladesh has the world record in the dissemination of solar home systems, an incredible success, having installed more systems with close to 6 million, 4.5 through ITCOL, another million probably through the Tier Capita program, among other initiatives, is more systems out there than any other country has installed or all other countries put together. This has been a huge achievement. Nonetheless, a lot of people keep reminding me, telling us, making us believe that those solar home systems are small, they are expensive, and people actually don't want them. And we should really focus on grid electrification. And I think the country has done that and has made significant progress. We hear numbers which reach up to 95%, which means really only 5% would be left according to those statistics. Now, as we get closer really to 100% electrification, it really becomes exponentially harder to reach this very last mile because of their isolation. However, IoT and software innovation can really bridge that gap and deliver 24/7 reliable power through decentralized renewable systems with remote monitoring and automation. Now, this is where I would like to tag in, because I think this ICT as an enabler could really make the difference here to make the dream of Bangladesh true, of power for all, one village, one township. And I think in order to get there, to get this last 5%, we really need more innovative energy startups. I think there's a dearth of startups in the energy sector, and I would really love to see that changing. Moving on, what we bring to the field when I mean we as Soulshare as a local energy startup. So I told you about this world record of solar home systems. So basically, in the spirit of power to all and Amagram Amashuhor, it's really how can I generate a platform where I can interconnect those systems
so that people can share and trade electricity. We really call this the future of energy. And a lot of organizations like the World Economic Forum, among others, have agreed with us that this is a truly innovative thing. It may sound simple that I can share electricity with my neighbor, but think about it. Who is able to sell electricity? And I don't mean to the grid, which is here possible actually only since a year or so with the net metering policy, but they can actually sell electricity to my neighbor. It's regulation-wise, it's not easy. We've been doing that in the villages of Bangladesh. In fact, in one of the villages in 2015, when we did this the first time, it was the world's first installation of a what we call a solar peer-to-peer platform. So if you look at it, you interconnect houses with systems and without, and let them trade electricity. And as we learned it in school, 1 + 1 is bigger than 2 is 3 as the synergy effect. This is what is really being generated here. This then leads to multiple benefits. As you can see here, you have a better access, better affordability, but most importantly, you can generate an income, which means literally you sell electricity from your system, or your system sells it by itself, really, literally, and you get the money on your mobile phone. So this is truly, I would say, futuristic. This is something which is projected that the whole world will do, and obviously we are extremely proud that the very first time this has been done was in Bangladesh, and we're looking to scale this up. The thing here is, and I think where we need a little bit of a shift, is that ICT is really the enabler here, because all those meters, all those grids are online, so that you can basically balance, steer, and manage them remotely from Dhaka even. And that makes it really slick, and that makes it really cool. And this is a way how you can make it work, that those grids also work in the furthest out, remotest areas, like in the shores north of Dhaka, in the river delta here. We've seen the news in the last week. On the left we have here the Daily Star, that the shutdown basically stopped all the lessons of the students who live in those shore areas just mentioned, because access to electricity and access to internet is not a given in those areas. So that is extremely problematic. On the right side, we see another article which was shown 2 days back by Brack University, that we've launched a learning platform which is called UX, which literally is a platform which will enable students indiscriminately where they are from and how good their access is to be able to remotely learn. And I think COVID has shown us that remote learning and this online classroom is no longer something which is an exception and or is maybe in the future. No, I think for the foreseeable future, it will be our default option. The more important is that we embrace it and that we manage to set the right infrastructure in order that everybody equally can benefit from that. And so I'll basically would like to leave you with 3 key takeaways here. One of them is we need more innovation in the energy sector. We need more really truly innovative energy startups. This will be the way into the energy future, and I think this will be the way how solar becomes more prominent in the country, how we get these last 5% electrified. And the solar peer-to-peer grids, which I just a little bit described to you, it is the smartest way to electrify those remaining 5% really. It's truly empowering. People can earn money. People can run appliances way beyond the solar home system. We're talking, if you interconnect them, the synergy effect, that suddenly you can run basically anything you could also run on the national grid. But unlike us here in Dhaka, these people can also sell electricity, so a clear improvement. And basically, I think the punchline, Amagram Amashohor, with this exodus in COVID, that 10 million plus went from Dhaka into the villages, needs to be that our service offering in those grids in terms of internet and energy access has to be so good that the people don't even want to go back to Dhaka. I think this should be all our goal. And the last takeaway with ICT-enabled innovation,
we can turn all those people into prosumers, which means sometimes they produce power, sometimes they consume it, but definitely they are fully empowered. With this, I would rest my input here. I would like to thank again Dhaka University as well as the TwinTech Foundation for having me, and I wish you all a very insightful, hopefully full of innovation and new motivation conference. All the best. Take care. Allah Hafiz. ধন্যবাদ ডক্টর সেবাস্টিয়ান গ্রো। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আমাদের এই প্যানেল ডিসকাস করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব শামীম আহসান, চেয়ারম্যান জেনারেশন লিমিটেড এবং পরিচালক FBCCI. It's a great honor to speak at the 20th National Renewable Energy Conference and Green Expo, organized by University of Dhaka's Institute of Energy and Green Tech Foundation. Our today's topic is ICT for Sustainable Energy and Climate Action. We are living in an unprecedented time. The destruction of natural resources has been going on for centuries all around the world. The fast worsening climate change and COVID-19 pandemic is a mind-boggling revenge of Mother Nature. The well-being of entire human population is threatened like never before. However, this pandemic has shown us the way we should be living for a sustainable future. The lockdown and working from home have drastically reduced the carbon emission in the entire world. The economic activities slowed down immensely, no doubt, but many organizations remained productive remotely and kept economy moving, and that's where ICT came into play. Besides work from home, our students are continuing their education on e-platforms. Our general patients are consulting with doctors through telemedicine services. Our courts have gone virtual. Our food, medicine, and daily commodities are being delivered to our doorsteps by e-commerce platforms. All these solutions are saving unnecessary travel times and helping to keep the environment pollution free. We are lucky to be living in the Industry 4.0 era. A sustainable era of living is just ahead of us, and ICT can be the main driving force there. A lot of innovative startups are coming up with solutions to get us to that future. We are seeing smart farming solutions which will help produce more and waste less to feed a growing world. We are seeing application of Internet of Things in manufacturing that will help industries to be resource efficient and reduce machine hours. We are seeing smart grid solutions that will increase grid efficiency and improve load management. We are seeing our back office transformation that will help us move towards a paperless future. Startups with their innovations have brought massive changes in our lifestyle. Things that were deemed impossible a decade ago have been brought into reality by startups. Ride-sharing and food delivery companies like Pathao, Shohoj, Hanginaki have changed the way we commute and eat. Companies such as Joe Bike has introduced eco-friendly way to commute with bicycles. E-commerce companies have changed the way we shop. Handyman and logistic providers such as Sheba, Handymama, Jantrik has eased our living by bringing variety of services to our doorsteps. Gaze, Sigmind have brought artificial intelligence-driven consumer and business analytics for better decision-making and safety. These changes have not only influenced consumers' lives, but also inspired traditional businesses to adopt technology and innovative approaches in their own product and service offerings. Life will be very different in the next decade. It will be healthier, more integrated, more automated, and ICT will drive that sustainable future. In that future, we believe Bangladesh will emerge as a high-tech, innovative nation to lead from the front. Stay safe, stay blessed. ধন্যবাদ জনাব শামীম আহসান আপনার চমৎকার আলোচনার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমি আলোচনা রাখার জন্য আহ্বান জানাচ্ছি বর্তমান সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের মিস্টার সাইয়েদ আলমাস কবির আপনাকে।
Dignitaries, ladies and gentlemen, I feel privileged to be able to talk to you at this 20th National Renewable Energy Conference. As you know, that ICT plays a very major role in the sustainable energy, because the whole world is going towards technology, is adapting technology in the lifestyle, in the business, in education, healthcare, agriculture, banking, everywhere. So technology, because technology plays a major role, the ICT devices, the digital devices, that consume energy, that becomes very, very crucial. As you know that European Union has adapted different targets. One of the target was by 2020, by this year, they would reduce the emission of the greenhouse gases by 20%. Also, they want to have the entire 20% of the entire energy production as the renewable energy. So I'm not sure what the progress is because of the current COVID situation, but this is the way where we should be going towards to. In Bangladesh, we do not have any such guideline or any such regulations for the environment or for renewable energy. I think we have to be very careful about this, because a populous country like Bangladesh must have these regulations to protect its environment. আমরা জানি যে আইসিটিতে যে বিভিন্ন ডিজিটাল ডিভাইসগুলো তৈরি হয় সেগুলো প্রচুর ইলেকট্রিসিটি ব্যবহার করে. Our computers, our laptops, our mobile phones, all the digital devices, even now the televisions are also considered as digital devices, our ICT consumables. So all these devices এগুলো কিন্তু অনেক এনার্জি নেয়, অনেক ইলেকট্রিসিটি নেয়. আমাদের বাংলাদেশে দেখা গেছে যে আমরা গত 21 বছরে প্রায় 10,500 মেট্রিক টন শুধুমাত্র স্মার্টফোনের জন্য আমরা ই-ওয়েস্ট প্রস্তুত করেছি, মানে তৈরি করেছি, যে স্মার্টফোনগুলো আমরা বদলেছি, ফেলে দিয়েছি. এরকম ভাবে আমরা কিন্তু হাজার হাজার টন আমাদের কম্পিউটার, ল্যাপটপস, এগুলো কিন্তু আমরা বাড়াচ্ছি, এই ধরনের ওয়েস্ট, ই-ওয়েস্ট. সো এই ই-ওয়েস্টের জন্য একটি গাইডলাইন আমাদের দরকার. এছাড়া আমাদের যে অন্যান্য যে ইলেকট্রনিক আমাদের ডিভাইসেসগুলো আমরা ব্যবহার করে থাকি, টেলিভিশন ব্যবহার করি, স্মার্টফোন যেটা বললাম, আমাদের কম্পিউটার ব্যবহার করে থাকি, এগুলো আমাদেরকে ব্যবহার করার সময় অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এগুলো এনার্জি এফিশিয়েন্ট কিনা. বিকজ we know that a lot of these machines or these devices, they are becoming smart nowadays, because when they are not in use, they go into sleep mode. So আমরা যখন কোনো একটা স্মার্ট সিস্টেম ইউজ করি, it could be an appliance, it could be our national grid, it could be our handheld devices, সেগুলো আমাদেরকে এই স্মার্ট সিস্টেম কিনা এটা আমাদেরকে আমরা যদি এনশিওর করতে পারি, এবং সেভাবে, এবং স্মার্ট সিস্টেম না হলে যদি আমরা সেটা পরিহার করি, তাহলে কিন্তু আমরা এই রিনিউয়েবল এনার্জি বা সাস্টেনেবল এনার্জির দিকে আমরা সেই যে গোল আছে সেই গোলের দিকে আমরা কিন্তু ভালোভাবে এগোতে পারবো. আমাদের বাংলাদেশে এখন আমরা কিছু কিছু ডিজিটাল ডিভাইস তৈরি করা শুরু করেছি. আপনারা জানেন আমরা ল্যাপটপ বানাচ্ছি, আমাদের কয়েকটি কোম্পানি মোবাইল ফোন বানাচ্ছে. এই প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমরা ব্যবহার যখন করছি তখন আমরা কেয়ারফুলি ব্যবহার করতে চাই. আমাদের এমনিতে ওয়ার্ল্ড ওয়াইড যেই ডিভাইসেসগুলো তৈরি হচ্ছে, সামনে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য যে ইন্টারনেট অফ থিংস বা আইওটি যেটা আসছে, সেখানে কিন্তু এই স্মার্ট টেকনোলজিগুলো ব্যবহৃত হচ্ছে, যেখানে এনার্জি খুব কম, মানে ইলেকট্রিসিটি খুব কম ব্যবহার হয়, মানে যখন মাত্র প্রয়োজন হয় তখনই সেটা তখন কাজ করে. যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে যখন আপনার সেলফোনটা যখন আপনি বাটন টেপেন তখন কিন্তু সেটা বাতিটা জ্বলে থাকে, তখন কিন্তু ব্যাটারিটার এনার্জি বেশি নেয়, কিন্তু যখন ওটা আপনি আবার আপনার কানে নেন তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি স্ক্রিনটা অফ হয়ে যায়. সো ওই সময়টা সে এনার্জিটা সেভ করছে. এই ধরনের স্মার্ট ডিভাইসেস, এখানে একটা প্রক্সিমিটি সেন্সর থাকে, সেই প্রক্সিমিটি সেন্সরটা যখন আপনার কানের কাছে আসে তখন সেটা লাইট ওই এলইডিটাকে অফ করে দেয়. সো এই ধরনের ডিভাইসেসগুলো আমাদেরকে উৎসাহিত করতে হবে.
আরেকটা জিনিস আমরা দেখেছি যে আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই এখন কিন্তু ডেটা সেন্টারের পপুলারিটি বাড়ছে, ক্লাউড কম্পিউটিং এর পপুলারিটি বাড়ছে। এগুলোও কিন্তু সাস্টেনেবল এনার্জির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, বিকজ আমরা instead of having multiple servers at everybody's offices, we can have one or two server at the data center, at a centralized data center, and from that cloud we can use our software. So cloud-based technology, but software as a service, these are the new things. So these are also contributing towards the sustainable energy. সো আমার মনে হয় যে নিউ ট্রেন্ডস গুলো আসছে সেগুলো আমাদেরকে অ্যাডাপ্ট করা বাংলাদেশের জন্য খুব জরুরি। ব্লক চেইন নিয়ে আমরা অনেক সময় অনেকে কথা বলেছি, আমরা অনেক জায়গায় আমরা পড়েছি, শুনেছি। ব্লক চেইন টেকনোলজি যেহেতু ডিস্ট্রিবিউটেড থাকে, এগুলো আসলে এনার্জি এফিশিয়েন্ট হয়। সো আমরা আমাদের আইসিটি ইন্ডাস্ট্রি থেকে আমরা অনেক রেসপন্সিবল হতে চাই এই এনার্জির ব্যবহারের জন্য, এবং আমরা আমাদের যে গ্রিন হাউস এফেক্ট, এই গ্রিন হাউস এফেক্টটাকে আমরা রোধ করে আমাদের বাংলাদেশকে একটি ক্লাইমেটকে আমরা একটি ভালো এনভায়রনমেন্টে পরিণত করতে চাই। এবং আমরা এই যে রেসপন্সিবিলিটির কথা যে বললাম, এই রেসপন্সিবিলিটি যাতে আমরা সবাই ভালোভাবে পালন করতে পারি, সেজন্য আমাদের একটি অবিলম্বে, উইদাউট এনি ডিলে, উই নিড আ ল, উই নিড আ গাইডলাইন, especially the e-waste guidelines. So আমি এই কনফারেন্সে সবাইকে যারা পার্টিসিপেট করছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং যারা আয়োজন করেছেন অল দ্য অর্গানাইজার্স, আমি তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের কনফারেন্স আমাদের প্রয়োজন রয়েছে। আমি এই কনফারেন্সের সাকসেস আশা করি, অ্যান্ড আমাকে আগেন এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আলমাস কবির, আপনাকে আপনার চমৎকার আলোচনার জন্য। আমি এ পর্যায়ে আমাদের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব, তিনি আইসিটি মন্ত্রণালয়েরও সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিশিষ্ট গবেষক জনাব নজরুল ইসলাম খান। 20তম রিনিউয়েবল এনার্জি কনফারেন্স এবং গ্রিন এক্সপোতে সকল পার্টিসিপেন্টসকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি ইনস্টিটিউট অফ এনার্জি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিন টেক ফাউন্ডেশনকে। আজকের এই কোভিড মহামারী যখন সারা বিশ্বকে গ্রাস করেছে, সেই সময় এই কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী। আমরা জানি আইসিটি যারা প্রান্তিক মানুষ, যারা দূর দূরান্তে আছে, তাদেরকে ইনক্লুসিভ ডেভেলপমেন্টের আওতায় আনতে সাহায্য করে, তথ্য সরবরাহ করে তাদেরকে ক্ষমতায়িত করে। আইসিটি এবং ক্লিন এনার্জি একত্রে কাজ করে এই পৃথিবীকে আরো বাসযোগ্য করে তুলতে পারে। 1930 সালের মধ্যে আমাদের রিনিউয়েবল এনার্জিতে যে অগ্রগতি হচ্ছে, তা ইন্ডাস্ট্রি লেভেলে আমরা আশা করছি 25% এফিসিয়েন্সি অর্জন করবে, অর্থাৎ 25% আমাদের যে এনার্জি ব্যয় হতো নন সাস্টেনেবল ফুয়েল এবং অন্যান্য, সেগুলো সাশ্রয়ী হবে। আমরা আশা করি প্রায় সমগ্র পৃথিবীর যে এনার্জি ব্যয় হয় 2030 8% এনার্জি সাশ্রয় হবে রিনিউয়েবল এনার্জি ব্যয় করে। আমাদের অনেকগুলো পৃথিবীর প্রায় 50টা দেশ অনেক অগ্রগতি করেছে, তবে আমাদের মনে রাখা দরকার যে আমাদের মাথা পিছু আমরা কতটুকু রিনিউয়েবল এনার্জি তৈরি করছি। আমাদের আইসিটি এবং রিনিউয়েবল এনার্জির সুবাদে আমাদের পৃথিবীর যে অনেকগুলো বিপদ, সেগুলো আমরা দূরে ঠেলে দিতে পারি। প্রথমত তাপমাত্রা বৃদ্ধি, যার জন্য
আমরা জানি ঝড় বাদল এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যায়। সুতরাং আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে এবং আমরা আইসিটি ব্যবহার করে আমরা ইনফরমেশনকে সহজে ডিসিমিনেট করতে পারি। আমরা আরো বাংলাদেশকে সমৃদ্ধময় করতে পারি। মনে রাখতে হবে, the more we educate, the more we consume. The more we educate, the more we produce carbon dioxide. The more we educate, the more we consume energy and create offal or pollutant. সুতরাং আমাদের শিক্ষার মাধ্যমে আমাদের রিনিউয়েবল এনার্জি কিভাবে ব্যবহার করতে হবে এবং আমাদের আইসিটি ব্যবহার আরো বাড়িয়ে আমরা এইগুলোকে ওয়ার্ড অফ করতে পারি, অর্থাৎ আমরা কনজিউম করব কিন্তু কম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করব। আমরা বেশি এনার্জি ব্যয় করব কিন্তু রিনিউয়েবল এনার্জি ব্যয় করব। আমরা বেশি ট্রাভেল করব কিন্তু আমরা কম কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করব। আমরা আমাদের শিশুদেরকে এই সাস্টেনেবল এনার্জির শিক্ষায় শিক্ষিত করে আমাদের শিশুদেরকে আইসিটিকে শানিত করে আমরা আগামী দিনগুলোতে কোভিডের বিস্তারকে রোধ করতে পারি, ইনোভেশনকে আরো জোরদার করতে পারি। ইনোভেশন জোরদারের মাধ্যমে কোভিড শুধু নয়, নতুন নতুন আরো যেসব সংক্রামক ব্যাধি আসবে বা অন্যান্য ব্যাধি আসবে সেগুলো সম্পর্কে আমরা দ্রুত গবেষণা করে তার প্রতিকার তৈরি করে শুধু বাংলাদেশকে না, পৃথিবীকে আরো বেশি নিরাপদ, বাসযোগ্য এবং ক্লিন করতে পারি। এই আশা নিয়ে এই ইনস্টিটিউট অফ এনার্জি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিন টেক ফাউন্ডেশনের এই উদ্যোগকে সুস্বাগত জানাই এবং আমি আরো আশা করি যে 20তম রিনিউয়েবল এনার্জি কনফারেন্স এবং গ্রিন এক্সপো সফল হবে। এই এক্সপো এবং এই কনফারেন্স থেকে আমরা যা শিখব সেটা আমরা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এবং পৃথিবীতে প্রয়োগ করব। যেটা গৌতম বুদ্ধ আজ থেকে 2500 বছর বলেছেন, তোমরা তোমাদের মাথাটাকে জঙ্গলে রাখো, অর্থাৎ ইকোসিস্টেম বা প্রকৃতি থেকে শেখো এবং তোমাদের হাত পা এবং দেহটাকে সমাজে রাখো, অর্থাৎ সমাজে সেটা প্রয়োগ করো। আমরা শিখব এবং সমাজে প্রয়োগ করব আইসিটি এবং সাস্টেনেবল এনার্জি। আপনাদের সবাইকে বিশেষ বিশেষ ধন্যবাদ এই করোনার দিনে ওয়েবিনারে সংযুক্ত হওয়ার জন্য, ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য। আবারও আপনাদেরকে ধন্যবাদ। যারা এই সেমিনার এবং এক্সপোর আয়োজন করেছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ নজরুল ইসলাম খান। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই পর্যায়ে ভোট অফ থ্যাঙ্কস আমি আমাদের গ্রিন টেক ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আখতারুজ্জামান স্যারকে আহ্বান জানাচ্ছি গ্রিন টেক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আজকের এই আলোচকদের এবং আজকের এই উপস্থাপনার ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। Bismillahir Rahmanir Rahim. Excellencies, distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum and very good afternoon to all. It's a great honor and privilege for me to have been asked to propose a vote of thanks on this memorable and time-demanding virtual conference session, ICT for Sustainable Energy and Climate Action. Let me first of all start by giving glory to the Almighty Allah for making today's occasion a resounding success. I wish to express my sincere gratitude to the Institute of Energy, University of Dhaka and Green Tech Foundation Bangladesh for their collaboration to host this 20th National Renewable Energy Conference and Green Expo 2020. This year, the title of the conference is Sustainable Energy for Climate Actions, Bangladesh Perspective During COVID-19 Pandemic
which is a very time-demanding issue to discuss. I would like to appreciate the Sustainable and Renewable Energy Development Authority, that is SREDA, Bangladesh Energy and Power Research Council, ITCOL, and Practical Action Bangladesh for their support to organize this conference in virtual mode due to the pandemic situation. I must mention our deep sense of appreciation to Mr. Syed Almas Kabir, President Bangladesh Association of Software and Information Services, that is BASIS, for his explanation in this topic. Further, we are grateful to Mr. Shamim Hassan, Chairman eGeneration Limited and Director FBCCI, for sharing his views. I also would like to thank to Dr. Sebastian Groh, Managing Director Solskjaer Limited, Engineer Mamunur Rahman, Managing Director iMind Limited, and Dewan Kanon, Director and CEO Device Division. On my own behalf, extend a very hearty vote of thanks to all speakers for gracing your important work and sharing with us your findings and opinion today. I am very happy to join this session to deliver a vote of thanks. I'd like to thank other honorable guests and speakers for their valuable speech. Ladies and gentlemen, now let me share my thought on this particular session. Sustainable energy is a form of energy that meets our today's demand of energy without putting them in danger of getting expired or depleted, and can be used over and over again. Sustainable energy should be widely encouraged, and it does not cause any harm to the environment and is available widely free of cost. All renewable energy sources like solar, wind, geothermal, hydropower, and ocean energy are sustainable as they are stable and available in plenty. Sustainable energy is not just a part of renewable energy sources, they are also the source of energy that can best be used to power homes and industry without any harmful effect being experienced. The information and communication technology sector is one of the fastest growing, having the greatest impact on almost every other technology. Energy efficiency and reduction in global warming is now a desire and realization by all key players associated with this technology. Not only there is scope for energy efficiency in ICTs itself, but it can also help other sectors in becoming smart, that is energy efficient. Smart building, smart motors, smart logistics, and smart grids are being realized with the incorporation of information and communication technology. The ICT industry is equally aware of the potential benefits of the renewable energy sources in making the future system greener and sustainable. Not only renewable energy is applicable to large-scale applications like telecom-based stations, it is also applicable to small and medium-scale systems and devices like computer peripherals and electrical vehicles. Statistics of recent years shows that world energy came from 80% fossil fuel, 10% biofuel, 5% nuclear, and 5% renewable. So this is shown that almost 95% of total energy sources are impacting climate directly. Only 5% energy comes from renewable energy sources. If we could decrease the use of traditional energy sources and increase the use of renewable energy through ICT technologies in the form of research and innovative technology uses, the impact of climate can be reduced definitely. Finally, I would like to thank the organizers of this conference, the Institute of Energy, University of Dhaka, and Green Tech Foundation Bangladesh for their efforts. I wish this 20th National Renewable Energy Conference and Green Expo 2020 a grand success. Thank you all once again. ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড আক্তারুজ্জামান আপনাকে আপনার বক্তব্যের জন্য, এবং এর মাধ্যমে আমরা আজকের দিনের দ্বিতীয় অধিবেশন, যেটি আজকে আইসিটি ফর সাস্টেনেবল এনার্জি অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন, এই বিষয়ে আলোচনায় যারা অংশ নিলেন, আমি বিজ্ঞ আলোচক বিদদেরকে তাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে এই আলোচনা শুনলেন সবাইকে আমাদের গ্রিন টেক ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ এনার্জির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই মুহূর্তের জন্য এখন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।